আসসালামু আলাইকুম। আমি রিফাত রশিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলছি। একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, এই খুনি সরকারের সাথে আর কোনো আলোচনা না, এই খুনি সরকারের সাথে আর কোনো আলোচনা না, আর কোনো বসা না, আর কোনো মীমাংসা না, আর কিচ্ছু হবে না। তারা প্রত্যেকবার ক্র্যাকডাউন চালিয়েছে। বাংলাদেশে গণহত্যা চালানোর পরেও আমরা শিক্ষার্থীরা যখন রাজপথে নেমেছিলাম তখন আমরা চুপ করে বসেছিলাম। আমরা কিন্তু রাজপথে খুব শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম। আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে আবার গুলি চালানো হয়েছে। আমাদের ছয়জন ভাইকে শহীদ করা হয়েছে, এখনো অনেকে আহত। আমরা জানি না তাদের অবস্থা কি। আমরা এই খুনি সরকারের সাথে আর কোনো নেগোসিয়েশনে যাব না, আর কোনো আলোচনায় যাবে না। আলোচনার সকল দরজা বন্ধ হয়ে গেছে। এবার সর্বাত্মক প্রতিবাদ গড়ে তুলতে হবে। আমার ভাইদের রক্ত যারা ঝরাচ্ছে, বারবার করে আমার বোনের রক্ত যারা ঝরাচ্ছে, যারা জীবন ঝরাচ্ছে, তাদের সাথে আর কোনো আপোষ নাই, তাদের সাথে আর কোনো কথা নাই। এত সুশীলতার আর কোনো জায়গা নাই। এইবার একদম চূড়ান্ত পতনের ডাক দেওয়ার সময় হয়েছে, চূড়ান্ত ঘোষণার ডাক দেওয়ার সময় হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, খুনি হাসিনাকে আমরা স্পষ্ট করে বলেছিলাম, আপনার হাতে যেই রক্তের দাগ লেগে আছে, রক্তের দাগ মুছে নিন, তারপর আমরা আপনার সাথে নেগোসিয়েশনে যাব, আলোচনায় যাব, কথা বলবো। আপনি এই খুনের হত্যার বিচার করুন। তিনি বিচার করেন নাই। তিনি কি করলেন? তিনি আমাদের শিক্ষার্থীদের উপর আবারও ক্র্যাকডাউন চালাইলেন, আবারও গুলি করলেন। আপনারা দেখতে পাইছেন আজকে উত্তরায় কিভাবে ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা ওপেন ফায়ার করতেছে। আজ হবিগঞ্জে আমার ভাই শহীদ হয়েছে, আজ সিলেটে আমার ভাই শহীদ হচ্ছে, আজ খুলনায় আমার ভাই শহীদ হচ্ছে, আজ লক্ষ্মীপুরে আমার ভাই শহীদ হচ্ছে, সারা বাংলাদেশে আমার ভাইরা শহীদ হচ্ছে। এই জিনিস কেন হাসিনা করতেছে? এই জিনিস ওই খুনি হাসিনা, ওই স্বৈরাচারী হাসিনা কেন করতেছে? জবাব দিতে হবে। ও পাগল হয়ে গেছে, একটা মানুষ সাইকোপ্যাথ হয়ে গেছে। একজন সাইকোপ্যাথ কিলারের হাত থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে। এই বাংলাদেশ আর স্বাভাবিক কোনো মানুষের হাতে নাই। এই বাংলাদেশকে সাইকোপ্যাথের হাত থেকে রক্ষা করতে হবে। এই বাংলাদেশকে নিরাপদ করতে হবে। আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, আমাদের যেই 9 দফা আছে, এই 9 দফার ভিত্তিতে আগামীকাল সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল পালিত হবে। বিক্ষোভ মিছিল থেকে যদি আমাদের 9 দফা কাল মেনে না নেওয়া হয়, আমরা আলটিমেটাম দিচ্ছি, পরশুদিন থেকে, রবিবার থেকে সারা বাংলাদেশের সর্বাত্মক অসহযোগ আন্দোলন। স্কুল চলবে না, কলেজ চলবে না, আদালত চলবে না, আইন চলবে না, ব্যাংক চলবে না, কিচ্ছু চলবে না। সবকিছুতে সর্বাত্মক অবরোধ, সবকিছুতে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে। সবকিছু বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হলো। আর কোনো কিছুতেই আমাদের অবকাশ নেই। আমাদের বুকের রক্ত যারা প্রতিদিন ঝরায়, আমরা চুপ থাকার পরেও, আমরা শান্তিপূর্ণ থাকার পরেও নিরস্ত্র মানুষের প্রতি যে গুলি চালায়, গণকে যে হত্যা করে তার গণভবনে থাকার অধিকার নাই। গণকে যে হত্যা করে তার গণভবনে থাকার অধিকার নাই। আমার ভাইদের রক্ত প্রতিদিন ঝরানো হচ্ছে। এই রক্তের হিসাব পড়তে 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 পাহাড় সম রক্ত হয়ে গেছে। এই রক্তে তাকেই ডুবে মরতে হবে। এই বাদে কোনো উপায় নাই। আমি স্পষ্ট করে বলতে চাই, আপনারা এই 9 দফায় ভিতরে, 9 দফার দাবিতে আগামীকাল বিক্ষোভ কর্মসূচি পালন করুন। সারা বাংলাদেশের প্রতিটি জনতা রাস্তায় নেমে আসুন। আপনার ঘরের সামনে, আপনার বাড়ির সামনে প্রতিটি অলি গলিতে দুর্গ গড়ে তুলুন। বাংলাদেশের প্রতিটি ঘর একটা দুর্গ হয়ে উঠবে। এই 9 দফা যদি মেনে না নেওয়া হয়, পরদিন থেকে আমরা বলতে চাই, আমরা স্পষ্ট করে বলতে চাই, পরদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন। এই সরকারকে কেউ সাহায্য করবে না, কেউ সাহায্য করবে না, কেউ সাহায্য করবে না। গোটা বাংলার ছাত্র জনতা, গোটা বাংলার কৃষক জনতা, গোটা বাংলার শ্রমিক জনতা একত্র হয়ে গেছে। এই সরকারকে কেউ সাহায্য করবে না, কেউ ব্যাংকে টাকা দেবেন না, কেউ কিচ্ছু করবে না, কেউ কোনো লেনদেন করবে না, অফিসে আদালতে যাবেন না। এই সরকারের সব থেকে বড়, এই দেশের সব থেকে বড় যে 2টা খুঁটি, একটা হলো গার্মেন্টস প্রতিষ্ঠান, আরেকটা হলো রেমিটেন্স। প্রবাসী ভাইদেরকে বলতেছি, একটা টাকা বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাবেন না। বিকাশ নগদে টাকা পাঠালো, সেটাও কিন্তু বৈধ চ্যানেলে হয়, সেটা রেমিটেন্স সরকারের যোগ হয়। বিকাশ নগদেও কেউ টাকা পাঠাবেন না। আমরা বলতে চাই, গার্মেন্টস শ্রমিকদেরকে বলতে চাই, আমি আশুলিয়ার ছেলে, আমার রক্তে, আমার খুনে, আমার প্রতিটি জায়গায় জায়গায় গার্মেন্টস শ্রমিকদের ছাপ, রক্ত, ঘামের পয়সা লেগে আছে। আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা কেউ আর গার্মেন্টসে যাবেন না। আপনাদের কেউ আর গার্মেন্টসে যাবে না। গার্মেন্টসে যারা যায়, আমার মা, আমার বোন, আমার মা বোনদেরকে বলতেছি, আমার ভাইদেরকে বলতেছি, আপনারা কেউ গার্মেন্টস কারখানায় যাবেন না। আমার ভাইদেরকে শহীদ করা হচ্ছে, এর স্পষ্ট বিহিত না হওয়া পর্যন্ত, এর বিচার না হওয়া পর্যন্ত আপনারা কোথাও গার্মেন্টস যাবেন না। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ বাঁচাইলে আমরা খাবো, আল্লাহ না বাঁচাইলে আমরা মরে যাব। আপনারা রিজিকের ভয়ে আর কেউ এই স্বৈরাচারের তাবেদারি করবেন না। আপনারা কেউ একটা রোববার থেকে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে কোনো গার্মেন্টস শ্রমিকে, কল কারখানা সবকিছু বন্ধ ঘোষণা করা হলো। আমরা স্পষ্ট করে বলতে চাই, কিছুক্ষণের মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অফিসিয়ালি প্রেস রিলিজ দেওয়া হবে। আমরা বলতে চাই, এই 9 দফা যদি আগামীকালকে মেনে না নেওয়া হয়, যেই অসহযোগ আন্দোলন হবে, সেই অসহযোগ আন্দোলনের পরিণতি কি?
সেইটা আপনি স্পষ্ট বুঝতে পারতেছেন। ইন্টারনেট বন্ধ করে দেওয়া হতে পারে, সবকিছু বন্ধ করে দেওয়া হতে পারে, এই ভিডিওর পর আমি কতক্ষণ বাঁচবো আমি জানি না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এই কালেমা পড়ে আমি যাচ্ছি। আমি যদি মরে যাই ভয় নেই, বাংলার প্রতিটি মানুষ যারা বেঁচে আছেন তারাই নেতৃত্ব দিবেন, তারাই চালিয়ে দিবেন। এই কালেমা পড়ে নেওয়ার পর আমার আর ভয় নেই। আল্লাহর কাছে আমরা বলতে চাই, আল্লাহ এই জালিমের তুমি পতন করো, এই জালিমের তুমি বিচার করো। আপনারা প্রত্যেকটি ধর্ম আছে, মসজিদে, মন্দিরে, পেগোড়ায়, গির্জায় সকলের যে স্রষ্টা আছে তাদের কাছে আপনার হাত তুলুন, আওয়াজ তুলুন, বলুন এই জালিমের থেকে আপনারা পতন চান। আমরা আর কিছু বলবো না। আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আমাদের মানুষের যখন পতন আসে তখন সে পদে পদে ভুল করে। আমার ভাইদের শান্তিপূর্ণ আন্দোলনে আমার বোনদের যে গুলি করলো, সেই গুলি, সেই রক্তের জবাব দিতে হবে হাসিনা। এভাবে পার পাওয়া যাবে না। রক্ত দিয়ে যখন সিংহাসন বানানো হয় মহারানী, সেই সিংহাসনে বসা যায় না, সেই সিংহাসনে ডুবে গিয়ে মরে যেতে হয়। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে রিফাত বলছি, আমি যদি আর বেঁচে না থাকি, আমি যদি মরে যাই, আপনারা আমাকে স্মরণ রাখেন। এই লাইভের পর আমি জানি না আমি আর কতক্ষণ বেঁচে থাকবো, আপনারা আমাকে স্মরণ রাখেন। একটা কথাই স্পষ্ট করে বলতে চাই, আপনারা এই লড়াই সংগ্রাম চালিয়ে নিয়ে যাবেন, কেউ পিছপা হবেন না। সারা বাংলাদেশ আমাদের সাথে আছে। আমরা এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ব। যারা এই আমাদের রক্তে, আমাদের খুনের উপর পাড়া দিয়ে, আমাদের রক্তের উপর পাড়া দিয়ে এই জালিমশাহী সরকার কায়েম করছে, জালিমশাহী শাসন ব্যবস্থা কায়েম করছে, তাদের সমস্ত স্ট্রাকচার, সমস্ত প্রতিষ্ঠান, সমস্ত স্তম্ভ ভেঙে গুড়িয়ে পায়ে মারিয়ে দেওয়া হবে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আন্দোলন চলছে, আন্দোলন চলবে। শহীদের রক্তের দাবি আদায় না করা পর্যন্ত, শহীদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের রাজপথ ছাড়বো না। আজ থেকে বাংলাদেশের প্রতিটি ঘর একটি দুর্গ। প্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, তারপরে বিজিবি প্রধান, এরা সাধারণত পেয়ে থাকে। নিরাপত্তা উপদেষ্টা এরা সাধারণত পেয়ে থাকে। তো এতে বোঝাই যায় যে এই লেটারটা কিন্তু টপ সিক্রেট লেটার না, এটা হয়তো কনফিডেন্সিয়াল হতে পারে। এই কারণেই এই লেটারটা লিক হয়েছে যে আগামীকালকে একটা সভা ডেকেছে। প্রশ্ন হচ্ছে যে কেন এই সভাটা ডেকেছে। দর্শক, আমার মনে হয় যে এই সভাটা আসলে ডাকা হয়েছে যে শেখ হাসিনার উপর যাতে সেনাবাহিনীর পূর্ণ আস্থা থাকে এবং সেনাবাহিনীকে মোটিভেট করা যে শেখ হাসিনা ছাড়া তোমাদের আরো গতি নেই এবং শেখ হাসিনা সরকার কেন দেশের জন্য দরকার, এটা বোঝানোর জন্যই আসলে জেনারেল ওয়াকার এই মিটিংটা ডেকেছেন। এবং এই মিটিং এ যেসব বিষয় আলোচনা হতে পারে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের আমলে গত 15 বছরে সেনাবাহিনী কি কি সুযোগ সুবিধা, সমরাস্ত্র, ট্রেনিং, বিদেশ ভ্রমণ, আবাসন, বেসামরিক পদায়ন, আর্মির বাজেট বাড়ানো, আর্মির উন্নয়ন, ফোর্সেস গোল 2030, শেখ হাসিনা থাকলে বেতন ভাতা বাড়ানো হবে, তারপরে কোয়ার্টার দেওয়া হবে, বিদেশ ভ্রমণ দেওয়া হবে, আরো বিভিন্ন কি কি সুবিধা দেওয়া হবে সেগুলো ব্যাখ্যা করবেন এই জেনারেল ওয়াকার। এমনকি আর্মির মেসে আগে ভাত দেওয়া হতো না, এখন দুপুরে প্রচুর ভাত খাইতে পারো তোমরা, এটা বলা হবে। এবং সব সুবিধার কথা মনে করিয়ে দিয়ে শৃঙ্খলা এবং আনুগত্যের কথা আনা হবে, ভাবমূর্তির বিষয় আনা হবে। সরকার প্রধান শেখ হাসিনার প্রতি বিশ্বস্ত থেকে নিষিদ্ধ জঙ্গি অপশক্তি বিএনপি জামাত শিবিরের মোকাবেলা এবং বিএনপি জামাত শিবিরের সন্ত্রাস প্রতিহত করতে সর্বোচ্চভাবে প্রস্তুত থাকতে বলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যথায় তোমাদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে পাঠাবো না বলে হুমকি দামকি দেওয়া হবে। এইসব ব্যাপারে আলোচনা হতে পারে বলে ধারণা করা গেলেও বিষয়টা কিন্তু আরো অনেক জটিল। আপনারা জানেন যে এই গত 15 বছরে ভারতীয় গোয়েন্দা সংস্থারও তারা বাংলাদেশ আর্মির বিশাল একটা অংশকে নিজেদের দিকে টানতে সমর্থ হয়েছে এবং আর্মির এইসব অফিসারগুলা, খুব উঁচু লেভেলের অফিসারগুলো, তারা কিন্তু গোপনে গোপনে বাংলাদেশ আর্মির সমস্ত খবরগুলো ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে দিয়ে দেয়। এই সেনাবাহিনীর অফিসারগুলো কিন্তু শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রদর্শন করে না, তারা আনুগত্য প্রদর্শন করে ভারতের কাছে এবং ভারতের র এর কাছে। এবং ডিজিএফআই, যে আর্মি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এই ডিজিএফআই এর একটা বড় একটা অংশ তারা ভারতের কাছে সমস্ত গোয়েন্দা রিপোর্ট সরবরাহ করে। তারা যদি প্রধানমন্ত্রীর কাছে একটা কপি পাঠায়, তারা ভারতের র এর কাছে একটা কপি পাঠায়। এইভাবে কিন্তু ভারত গত 15 বছর ধরে সেনাবাহিনীর উপরের লেভেলে আর কি অনেক কর্মকর্তাকে নিজেদের আয়ত্তে নিয়ে এসেছে। এবং যেহেতু ভারতীয় গোয়েন্দা সংস্থা র চায় তারা যে কোনো মূল্যেই হোক শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে, কারণ শেখ হাসিনা যদি ক্ষমতা থেকে চলে যায় তাহলে এটা ভারতের অখণ্ডতার জন্য হুমকি বলেই তারা মনে করেন। এই কারণ তাদের যে কোনো মূল্যে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। এবং আমি মনে করি যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র, এই র এর নির্দেশেই কিন্তু জেনারেল ওয়াকার আগামীকাল একটা মিটিং ডেকেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে র আসলে এই জেনারেল ওয়াকারকে দিয়ে সেনাবাহিনীর এই মিটিংটা ডেকে আসলে কি বুঝতে চায়, কি জানতে চায়, বা তারা কি চায়?
আমি মনে করি এই যে শেখ হাসিনা জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে, এটা কিন্তু শেখ হাসিনা ভারতকে খুশি করার জন্যই করেছে। কারণ শেখ হাসিনার এখন ভারতের সাহায্য দরকার। ভারতের সাহায্য ছাড়া শেখ হাসিনা আর ক্ষমতায় টিকে থাকার কোনো উপায় দেখতেছে না। যদিও শেখ হাসিনা টিকে থাকবে না, ভারত চাইলেও পারবে না, তারপর শেখ হাসিনা মনে করতেছে যে ভারত শেখ হাসিনাকে টিকে রাখতে পারবে। এই কারণে শেখ হাসিনা ভারতের পরামর্শে তড়িঘড়ি করে জামাতকে নিষিদ্ধ করেছে। ভারত পরামর্শ দিয়েছে জামাতকে নিষিদ্ধ করলে জামাতিরা মাঠে নামবে, তারপর তুমি জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরাতে পারবে। কিন্তু জামাত মাঠে নামেনি, এই কারণে ভারতও হতাশ, শেখ হাসিনা হতাশ। ভারতীয় ক্ষমতাসীন দলের নেতারা মনে করেন যে বাংলাদেশকে পুরোপুরি তাদের কবজায় আনতে গেলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জামাত। তারা মনে করে যে বিএনপিকে ছলে বলে কৌশলে যেভাবেই হোক আমরা কবজায় আনতে পারবো, শেখ হাসিনা তো কবজায় এসেই গেছে, কিন্তু জামাত হচ্ছে প্রধান সমস্যা। এই কারণে এই শেখ হাসিনার কয়দিন থাকে না থাকে এটা তো ঠিক না, এর জন্য শেখ হাসিনাকে দিয়ে তড়িঘড়ি করে জামাতকে নিষিদ্ধ করালো, যাতে বাংলাদেশের উপর দখল আরো পাকাপোক্ত করা যায়। কারণ জামাত ইসলামের লোকগুলো দেশপ্রেমিক, তারা ভারতীয় আধিপত্য মেনে নেবেন, এটা ভারত ভালো করে জানে। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা যদি আসলেই বিপদে পড়ে যায়, তাহলে ভারত শেখ হাসিনাকে বাঁচাতে এগিয়ে আসবে কিনা? অনেক বিশ্লেষক মনে করেন যে হ্যাঁ, এগিয়ে আসবে। এমনকি শেখ হাসিনাকে রক্ষার জন্য যদি সেনাবাহিনী পাঠাতেও হয় এবং টুকটাক যুদ্ধ করতে হয়, তাহলেও ভারত এগিয়ে আসতে প্রস্তুত। এবং ভারত এগিয়ে আসার আগে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষমতা কতটুকু, সেনাবাহিনীর বিভিন্ন লেভেলের অফিসাররা কি ভাবতেছে, এই সব দিকগুলো শিওর হওয়ার জন্যই কিন্তু আগামীকালকে জেনারেল ওয়াকারকে দিয়ে এই মিটিংটার আয়োজন করিয়েছে। এখন ভারতীয় গোয়েন্দা সংস্থারাও চিন্তা করতেছে যে বাংলাদেশে এই যে ছাত্রদের বিক্ষোভ, এই বিক্ষোভের পরিণতি আসলে সম্ভাব্য পরিণতি কি হতে পারে। বিভিন্ন পরিণতির কথা তারা বিবেচনা করতেছেন। একটা হচ্ছে যে ছাত্ররা সফল হতে পারে, শেখ হাসিনার পতন হতে পারে। 2 হচ্ছে যে শেখ হাসিনা থেকে যেতে পারে, ছাত্ররা পরাজিত হতে পারে। 3 নম্বর হচ্ছে যে সেনাবাহিনী ক্ষমতা দখল করে নিতে পারে, ইত্যাদি বিভিন্ন রকমের সম্ভাব্য কারণ তারা যাচাই বাছাই করে দেখেছেন এবং দেখে তারা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আসলে শেখ হাসিনার পক্ষে আর ক্ষমতা কন্টিনিউ করা সম্ভব না। কারণ তার জনপ্রিয়তা এতই কমে গিয়েছে যে তাকে যদি জোর করে রক্ষার চেষ্টা করা হয় তাহলে হিতে বিপরীত হতে পারে। তো সেক্ষেত্রে ভারত একটা কাজ করতে পারে যে শেখ হাসিনাকে নিরাপদে সরিয়ে নিতে পারে। ভারত চিন্তা করতেছে যে গণ আন্দোলন বৃদ্ধি পেতে 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 যখন এমন একটা পর্যায়ে আসে যে শেখ হাসিনার পতন ছাড়া আর কোনো উপায় থাকে না, তখন যে কোনো ভাবেই হোক বিএনপি জামাতের হাতে ক্ষমতা দেওয়া যাবে না। তখন কি করতে হবে? তখন এই যে গত 15 বছরে সেনাবাহিনীর ভিতরে যেরকম একটা অনুগামী গ্রুপ তৈরি করেছে ভারত, সেই গ্রুপটাকে দিয়ে একটা কু করিয়ে শেখ হাসিনাকে নিরাপদে ভারতে সরিয়ে নিয়ে সেই গ্রুপটার হাতে, সেনাবাহিনীর গ্রুপটার হাতে বাংলাদেশের শাসন ক্ষমতা দিয়ে দিবে, যেই গ্রুপের একজন